দর্শক সাগরিকাতে আছেন সহকর্মী হাসিনুর রহমান, ম্যাচটি কভার করছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিনুর, আজ তো আগে ব্যাট পেল বাংলাদেশ এবং শুরুর 2 উইকেট 44 রানে পড়ে যাওয়ার পর যেভাবে আসলে তানজিদ তামিম এবং সাইফ খেলছিলেন, আজকেও মনে হচ্ছিল যে 170-80 বা 200-র কাছাকাছিও চলে যেতে পারে। পরবর্তীতে আবার উইকেটের পরশা এবং শেষ পর্যন্ত অল আউট হলো বাংলাদেশ, ওই 150 অ্যারাউন্ড সেই রানটাই হলো। সব মিলিয়ে ব্যাটিং ইনিংস নিয়ে কি বলবেন, আরও বেশি রান দরকার ছিল কিনা? আমার মনে হয় যে এই উইকেটটা এই ধরনের উইকেট 160-150 এই ধরনের উইকেট, এখানে আসলে এর চেয়ে বেশি এক্সপেক্ট করাটা ঠিক হবে না। এবং বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের ফর্মে আছে সেই বিবেচনা করলে স্কোরটা মোটামুটি ভালোই হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের এই ম্যাচে যদি সাইফ হাসান আরেকটু কন্টিনিউ করতে পারতো, তিনি যেহেতু সেট হয়ে গেছিলেন, তিনি যদি 40 বা 40+ একটা ইনিংস ফেলতে পারতেন, তাহলে মনে হয় আমাদের ইনিংসটা 160+ বা 170-র কাছাকাছি চলে যেতে পারতো। আমি গত 2 দিনও বারবার বলেছি এই উইকেটটা নতুন ব্যাটারের জন্য না, এই উইকেটটা যারা অনেক সময় থাকবে, সেট হয়ে যাবে, তারপরে আসলে খেলা চলে। যারা সেট হয় তারাই এই ম্যাচে সাফল্য পায় বা এই উইকেটে সাফল্য পায়। তো বাংলাদেশ যখন বোলিংয়ে এসছে, অবশ্যই এটা চ্যালেঞ্জিং টোটাল। আমার মনে হয় বাংলাদেশ যদি আমাদের যে বোলিং অ্যাটাক, তারা যদি তাদের ধারাবাহিকতাটা মেনটেন করে, যদিও আজকে চেঞ্জ এসেছে বেশ কয়েকটা রোটেশনের কারণে, আমার মনে হয় বাংলাদেশের জয় পাওয়া সম্ভব। এবং বাংলাদেশ আর্লি কিন্তু এর আগের ম্যাচেও ব্রেক থ্রু পেয়েছিল, কিন্তু যেটা হচ্ছে ওদের টপ অর্ডার ভালো ছন্দে আছে, টপ বা টপ মিডল পর্যন্ত। ওদের যে একটা আমরা দেখেছি এর আগের ম্যাচেও 30 রানে প্রথম উইকেট হারার পর একটা বড় পার্টনারশিপ হয়েছে। প্রথম ম্যাচে তো ওপেনিং থেকেই বড় পার্টনারশিপ হচ্ছে, তো একটা বড় পার্টনারশিপ অ্যালাউ করা যাবে না, ব্যাটারকে সেট হওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ যদি অন্তত ওদের টপ অর্ডারকে এমন হয় পাওয়ার প্লেতে 2টি উইকেট নিতে পারে বা 3টে উইকেট নিলে তো খুবই ভালো, অন্তত 2টিও যদি নিতে পারে, এমন হয় বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। একেবারে হাসিনুর, একটা উইকেট আসলে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু পড়েনি। সাইফ হাসান স্লিপে একটা ক্যাচ মিস করেছেন, শরীফুল একটা সুযোগ তৈরি করেছিলেন। ওভারঅল আসলে এখন কি মনে হচ্ছে যে আজকের এই উইকেটটা কিংবা ওভারঅল ডিউ ফ্যাক্টরটা যেভাবে কাজ করছে গত 2 ম্যাচ দেখে, যে এই ম্যাচটা এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল, আর্লি ব্রেক থ্রু আপনি যেমনটা বলছেন, পাওয়ার প্লে যদি একাধিক উইকেট পায় বাংলাদেশ, তাহলে সম্ভব কিনা? আরেকটা প্রশ্ন আছে, তানজিদ তামিম ভালো রান করলেও বা 80-90 বা সেঞ্চুরির কাছাকাছি ইনিংস খেলতে পারলেও বাকিরা কেন ব্যর্থ হচ্ছে বারবার বলে মনে হচ্ছে, বা একজন দাঁড়ালেও অন্য ব্যাটাররা কেন সফল হতে পারছে না? রঞ্জন, একটা বিষয়, আমাদের ব্যাটিং ব্যর্থতা তো এই সিরিজে আমরা হয়েছি। আরেকটা জিনিস যেটা আমরা হয়তো সেইভাবে আলোচনায় আসেনি ব্যাটারদের ব্যর্থতার কারণে, সেটা হচ্ছে আমাদের ফিল্ডিংও কিন্তু বেশ খারাপ হয়েছে। আপনি সাইফের কথা, অলরেডি একটা ক্যাচ ড্রপ হয়ে গিয়েছে। আপনি যদি এর আগের ম্যাচগুলোতে দেখেন, সেখানেও কিন্তু আমরা একাধিক ক্যাচ ফেলেছি, লিটন সহজ ক্যাচ ছাড়ছে, বাকিরা সবাই কিন্তু কম বেশি ক্যাচ ছেড়েছে, যেটাও কিন্তু বাংলাদেশের একটা, ওই যে আমি যেটা বলছিলাম যে রেগুলার ব্রেক থ্রু পাওয়ার পথে একটা অন্তরায় ছিল। পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম ম্যাচ এবং আজকের ম্যাচে খুব ভালো ফিল্ডিং করেছে, দ্বিতীয় ম্যাচে তারাও খারাপ ফিল্ডিং করেছে, সেটা একটা বিষয়। ডিউ ফ্যাক্টর মোটামুটি আছে, খুব নেই, কিছুটা আছে। তবে আমার মনে হয় যেটা গতকালকে দ্বিতীয় ম্যাচে এসে তানজিদ তামিম বলেছিল, নতুন উইকেটে, ফ্রেশ উইকেটে যখন বলটা নতুন থাকে তখন খেলা একটু তুলনামূলক সহজ হয়, সেই চিন্তা থেকে আগে ব্যাটিং নেওয়া। সেই হিসেবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আজকে একটু বাড়তি ফ্যাসিলিটি অ্যাডভান্টেজ পাওয়ার কথা, যেহেতু শুরুতে উইকেটের সেই শাইনটা বা সেই শক্ত ভাবটা থাকে না, উইকেটটা কিছুটা ক্র্যাক হয়ে যায়। তো দেখা যাক কেমন করে। এবং আপনি যেটা বলছেন তানজিদ তামিম সফল হলো, বাকিরা কেন পারছে না, আমি যেটা বলছিলাম যে এই উইকেটে সেট হবার পর রান করাটা সহজ, সেট হওয়ার আগ পর্যন্ত রান করাটা কঠিন। যারা সেট হয়েছে তারা বড় স্কোর করতে পারেনি। সাইফ হাসান যদি ক্যারি করতে পারেন, লিটন দাসও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু কন্টিনিউ করতে পারেনি। গত ম্যাচেও তিনি একটা 20+ ইনিংস খেলে আউট হয়ে গিয়েছেন। তো আমাদের সেট ব্যাটাররা কেউ সঙ্গ দিতে পারছে না। গত ম্যাচেও তামিম একাই 60 সামথিং করেছিল, 60+ একটা ইনিংস খেলেছিল, বাকিরা কেউ ভালো করতে পারেনি। আজকে তার রানটা 80+ হয়েছে দেখে বাংলাদেশের স্কোরটা কিন্তু 150 এসেছে। গত ম্যাচে যদি তানজিদ তামিম শেষ করে আসতে পারতেন, 80-90 ইনিংস খেলতেন, সেম আমার মনে হয় বাংলাদেশ জিতে যেত ম্যাচটা। ব্যাপারটা হচ্ছে সেট ব্যাটাররা ভালো করতে পারছে না। একেবারে হাসিনুর, অসংখ্য ধন্যবাদ। 2 ওভারে 5 রান, কোনো উইকেট পড়েনি, মানে উইকেট না পেলেও বল হাতে বলা যায় বেশ ভালো শুরু করেছে বোলাররা। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বিসিবির আপত্তি নেই, কিন্তু তারপরও অজানা কারণে আবারও সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ভক্তদের ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তা সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন অনুমতি দেবার পরও শুক্রবার সাগরিকা স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনা। স্বভাবতই হতাশ, ক্ষুব্ধ সাকিবিয়ানরা। আলমগীর কবিরের ধারণ করা ভিডিওতে হাসিনুর রহমানের রিপোর্ট।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 চলাকালীন গ্যালারিতে সাকিব ভক্তদের সাথে সহিংসতায় জড়িয়েছিল সাকিব বিদ্বেষীরা। এই ঘটনায় 3 জনকে কোর্টে চালানো করেছে পাহাড়তলী থানা পুলিশ। তবে বৃহস্পতিবার বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান, সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এই বিষয়গুলো তো গ্যালারিতে যারা দর্শক তাদের ফ্রিডম আছে, তারা কী ধরনের কী করতে চায়। সাকিব আল হাসান আমাদের দেশের একজন খেলোয়াড়, এই মুহূর্তে যদিও জাতীয় দলে নেই। কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে, বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি। আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকেই পছন্দ করে খেলোয়াড় হিসেবে। তৃতীয় টি-20তেও বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে এসেছিল ক্রিকেট ভক্তরা। বিকাল 4টা থেকে শুরু হয় মাঠে প্রবেশ, যেখানে মুস্তাফিজ, লিটন, তাসকিন ভক্তদের পাশাপাশি যথারীতি হাজির ছিল সাকিব ভক্তরাও। এক সাকিব ভক্ত গায়ে লিখে নিয়ে এসেছেন সাকিবের নাম, অন্যরা নিয়ে এসেছেন প্ল্যাকার্ড। কিন্তু অতীতের মতোই আবারও তারা পড়লেন বাধার মুখে। সাগরিকা স্টেডিয়ামের 2 নম্বর গেটে কেড়ে নেওয়া হয় সাকিবের এই ভক্তের প্ল্যাকার্ড। কেবল একজনের সাথে এমন ঘটেছে তা কিন্তু নয়, আরও অসংখ্য ভক্তের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে প্রিয় ক্রিকেটারের প্ল্যাকার্ড। ফাহিম ভাই মনে হয় বলছিল, হ্যাঁ, এই যে সাকিব ফ্যানরা স্টেডিয়ামে প্লেকার্ড নিয়ে যেতে পারবে। সাকিব তো আর ধরেন বাংলাদেশের ক্রিকেটে ব্যান্ড, হ্যাঁ, ওর সাথে খেলার সাথে আর রাজনীতির সাথে তো এক না। সাকিবের বক্ত থাকতেই পারে, তো সাকিব তো যাবেই, স্বাভাবিক সাকিবের প্লেকার্ড নিয়ে যাবে, এটাই আর কি। তো আমরা আজকে আসছি, আমাদের প্লেকার্ডটা নিয়ে নিল, এটা তো হতাশাজনক। এখন প্রশ্ন হচ্ছে, বিসিবি অনুমতি দিলেও কেন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা সংশ্লিষ্টরা? স্যার, এটা আমাদেরকে মানা করে দিয়েছে। আপনি আমাদের স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ, ওই গত খেলায় এখানে আগুন ধরে দেওয়া হয়েছে, এগুলা প্লেকারের মধ্যে লাইটার দিয়ে আগুন ধরে দিয়েছে, যে কারণে মানা করছে। আমরা গতকাল দিচ্ছি, গত খেলায় দেওয়ার পরে সাকিবের প্ল্যাকার্ড নিয়ে এখন একটা গন্ডগোল হয়েছে। আমরা সিকিউরিটির লোকরা খুব কঠিন একটা সিচুয়েশন ফেল করছি, যার কারণে আমরা দিচ্ছি অশোভন ব্যানার ছাড়া সব ব্যানারে দিচ্ছি, আপনি কেটে দেখতে পারেন। বিসিবির এক সিকিউরিটি কর্মকর্তা বলছে, অশোভন ব্যানার ছাড়া সব ধরনের ব্যানার তারা মাঠে নাকি অ্যালাউ করছেন। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। আমার সামনে এই ব্যানারটি দেখুন, এখানে একটা ড্রেনের পাশে ফেলে দেওয়া হয়েছে। এই ব্যানারটিতে লেখা আছে, উই মিস ইউ ক্রিকেট লিজেন্ড 75। এই ব্যানারটাতে আসলে কোথায় অশোভন কোনো কিছু লেখা আছে, এটা কি বোধগম্য? আমার তো হচ্ছে না, আপনাদের কি হচ্ছে? প্রশ্নটা থাকলো। তবে কেবল সাকিব নয়, জাকির আলী, শামীমদের বিপক্ষে নিয়ে আসা প্লেকার্ড সহ আরও বেশ কিছু প্লেকার্ডও আটকে দেওয়ার দৃশ্য দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢোকায় কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই, কিন্তু সেই আদেশটা নাকি আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছায়নি যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, মাঠে যারা আছেন তাদের কাছে। এমনটাই দাবি তাদের। তাহলে সমস্যাটা কোথায়? বিসিবি কি লোক দেখানো বলছে, নাকি এখানে যারা দায়িত্বে আছেন তারা ভুল তথ্য দিচ্ছেন? সেটাই দ্রুত সমাধান করা উচিত ক্রিকেট বোর্ডের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। সাগরিকা থেকে একটা সুখবর তো আছে, 6 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটেছে। শেখ মেহেদীর বলে লিটন দাস অ্যালিক আথেনাসকে স্টাম্পিং এর ফাঁদে ফেলেছেন। সো ভালো শুরু বলা যায় বল হাতে। পরের খবর দেব, ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, এমন খবর ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের। আসলে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। সময়সূচি এখনও নির্ধারিত না হলেও ধারণা করা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময় ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে নিগার সুলতানার দল। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অধীনে ম্যাচগুলো হবে কলকাতা ও কটকে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় 2 দল, যেখানে টাইগ্রেসদের ব্যাটিং ব্যর্থতার দিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেই ম্যাচ। এর আগে 2024 সালে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে এসেছিল ভারত নারী দল, সেবার 5-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। পানিতে আয়রন থাকায় মরে যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের ঘাস, দ্রুত ব্যবস্থা না নিলে পরিণতি হবে জরাজীর্ণ ফতুল্লার মতো, বলছেন বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সমস্যা সমাধানে করা হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এদিকে মিরপুরে গ্রিন হাউস প্রকল্প সংস্কারের ব্যয় বিবেচনা করে অন্য কোনো ভেন্যুতে সরানো হবে বলে জানান বিসিবির এই পরিচালক। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে মিরপুরের একাডেমি মাঠে পড়ে আছে বিসিবির গ্রিন হাউস প্রজেক্ট।
ফায়দা তো হয়নি, বরং পরিকল্পনার অভাবে এটি এখন লস প্রজেক্ট। সংস্কার ব্যয় এত বেশি হবে যে এই প্রকল্প অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের পরিকল্পনা এখন বিসিবির। যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শাহানিয়ান তানিম। আমাদের দেশের ক্লাইমেটের ওখানে ভিতরে আসলে ডিফিকাল্ট হয়ে যায় প্র্যাকটিস করা। আপনি যদি প্রোজ অ্যান্ড কনস দেখেন তাহলে ওখানে ওটা যে স্পেসটা কাভার করছে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আমাদের এত ধরনের ক্যাম্প চলে। আনফর্চুনেটলি ওটা রিপেয়ার ওয়ার্কও একটু বেশি চলে এসেছে কিছু কিছু কারণের জন্য। ওখানে উপরে সিলিংয়ে একটু ফুটা হয়ে গিয়েছে, সো ওগুলো রিপেয়ার করতে যে কস্টিংটাও আছে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে একটু আননেসেসারি। সো বাট ইভেনচুয়ালি আমার মনে হয় যে এটা অন্য কোথাও শিফট করে যদি ইউটিলাইজ করা যায় আমার মনে হয় সেটা বেটার হবে। মিরপুরের পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চট্টগ্রামের মাঠ। স্পোর্টিং উইকেট হিসেবে পরিচিত এই ভেন্যু নিয়ে বিসিবির পরিচালক শোনালেন শঙ্কার কথা। পানিতে আয়রন থাকায় মরে যাচ্ছে ঘাস, ব্যবস্থা না নিলে অবস্থা হবে ফতুল্লার মতো। আমাকে সবসময় বাবু ভাই বলে যে পানি শর্টেজ। তো এবার যখন আমি গিয়েছিলাম তখন আই ট্রাইড টু ফাইন্ড আউট দ্য রিজনস। এখন অলরেডি যারা প্রিভিয়াস বোর্ডে ছিলেন তারা একটা টিউবওয়েল সেট করার দিয়ে গেছে যেখানে আমাদের এনাফ পানি আছে, বাট দ্য প্রবলেম ইজ যে ওখানে আয়রন এত বেশি যে আয়রনের কারণে আপনি যদি ঘাসে দেন ঘাসও তাড়াতাড়ি মরে যাচ্ছে আর উইকেটে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। সো আমি প্রেসিডেন্টের সাথে অলরেডি আলাপ করেছি, আমাদের ডিপ টিউবওয়েল যদি একবার চলে আসে তাহলে আমরা ওখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করার চেষ্টা করছি। ইট মাইট কস্ট ইউ আ লিটল বিট অফ মানি, বাট এন্ড অফ দ্য ডে দেখেন আজকে ফতুল্লা মাঠের কী অবস্থা। আমার কাছে মনে হয় যে আমরা যদি লং টার্মে এটার প্ল্যান না করি তাহলে 2-5 বছর পরে এই মাঠটা ইউজ করা যাবে না। সাগরিকার ভেন্যুতে গ্যালারির শেড নিয়ে বরাবরই অভিযোগ ছিল দর্শকদের, সেই সাথে উইন্ডিজের বিপক্ষে বিনামূল্যে দর্শকদের পানি না দেয়া নিয়েও ছিল প্রশ্ন। আমাদের অনেক লিমিটেশনস আছে। আমাদের কাছে মনে হয় যে এটা তো জাস্ট পানিরই ব্যাপার, দর্শকদেরকে পানি দিলেই হয়ে যাবে, বাট এটা লজিস্টিক্যালি আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। একটা জিনিস সত্যি অবশ্যই যে আমরা ক্রাউড ম্যানেজমেন্টে একটু দুর্বল। অবভিয়াসলি উই হ্যাভ আ লিটল রাউডি ক্রাউড। ছোট ছোট ব্যাপারে আপনি যদি খেয়াল করে দেখেন, বাথরুম ক্লিনিং, বসার পরিস্থিতি, ওখানে সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্টস, আমাদের এখানে কোঅপারেট করা, কার কোথায় সিট, এগুলোতে ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে। যে এই মুহূর্তে আমাদের যে সিচুয়েশন সেটাতে আমার কাছে মনে হয় শেড বানানোটা ডিফিকাল্ট, বিকজ উই আর এট আ স্টেজ ওয়্যার উই নিড টু প্রডিউস প্লেয়ার্স ফার্স্ট। 1 মাসেরও কম সময় হয়েছে বিসিবির নতুন কমিটির। হিতে বিপরীত হবে এমন সিদ্ধান্ত নিতে চান না ফ্যাসিলিটিস চেয়ারম্যান। সো আপনার ডিসিশনস খুব কেয়ারফুলি নিতে হবে, বিকজ হঠাৎ করে আপনি যদি একটা ভুল করে ফেলেন সেটাও ব্যাকফায়ার করবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবল প্রসঙ্গ। হেড কোচ হাবিয়ার ক্যাবরেরাকে ছাড়াই 14 ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। সহকারী কোচ হাসান আল মামুনের প্রত্যয় ঘরের মাঠে নেপাল ও ভারত ম্যাচে পূর্ণ পয়েন্টের। তবে স্কোয়াড ঘোষণা ছাড়া অনুশীলন শুরু হওয়ায় গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় চাই টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের কোচ খালিদ জামিল। যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে তারা যেন আমাদের মাঠে এসে খেলে। তো আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে। টাকার জন্য বাধ্য হয়ে খ্যাপ খেলতে হয় বাংলাদেশের ফুটবলারদের। জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার সহজ স্বীকারোক্তি। তাই বাফুফে ঘরোয়া টুর্নামেন্ট বন্ধের এই সময়টা কাজে লাগাতে হেড কোচকে ছাড়াই 14 জন ফুটবলারকে নিয়ে শুরু করেছে প্রথম দিনের অনুশীলন। আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে, ও ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব। বাট ওভারঅল প্রোগ্রাম ওরই দেওয়া, আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে। আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে, তো এখন কোচিং স্টাফ কী ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে। তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে। নেপাল ও ভারতের বিপক্ষে যথাক্রমে 13 ও 18 নভেম্বর 2 ম্যাচ। ডে বাই ডে উন্নতি করা এই বাংলাদেশ দুটোতেই জয় তুলে নিতে চায়, কেননা বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে যে দুটি ম্যাচে পয়েন্ট পেয়েছে দুটোই যে দেশের বাইরে। তাহলে কি ঘরের মাঠে দর্শকদের চাপ নিতে পারছে না জামাল তুপুরা? বাংলাদেশ হোমে ভালো খেলে, এতে খারাপ করে, বাট আপনারা দেখছেন হোমে আসলে এটা হিউজ চান্স ছিল হংকংয়ের সাথে জেতার। এ নিয়ে ফুটবল দিন শেষে অনেকটা এরকমই হয়। তবে স্কোয়াড ঘোষণা ছাড়াই ক্যাম্প শুরুর জন্য সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় সহকারী কোচকে। কিংসের ফুটবলাররা কুয়েত থেকে ফিরে যোগ দিবেন আগামী সপ্তাহে। আমি বুঝতে পেরেছি আপনারা স্কোয়াডটা পাননি, বাট উনি যেটা বললেন যে অলমোস্ট একই স্কোয়াড, আপনারা জানতে পেরেছেন যে হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে, বাট এটা এখনো ফাইনাল না।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভীষণ সিরিয়াস ভারতের কোচ খালিদ জামিল। ঢাকার মাঠে ম্যাচের প্রথম থেকেই দেখা যেতে পারে সুনীল ছেত্রীকে। টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কোচের সাফ জবাব, জয় তার চাই চাই। ম্যাচের আগেই এসব বাড়াচ্ছে উত্তাপ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ফকিরের পুল, ইয়াং মেন্স ও কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2022-23 মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলে যাওয়া ইরানি ফুটবলার মিসাম শাহর বকেয়া পাওনার অভিযোগের ভিত্তিতে দেয়া হয় নিষেধাজ্ঞা। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় ফিফার অভিযোগ করেন তিনি। মিসামের অভিযোগ আমলে নিয়ে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আসে ফিফার পক্ষ থেকে। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। জরিমানা সহ ইরানি এই ফুটবলারের বকেয়া বেতনের পরিমাণ $60,000। ঢাকায় শুরু হতে যাওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ভেন্যু নিয়ে সংকট তৈরি হলেও পরবর্তীতে জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়। আর্চারদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছে ফেডারেশন। এবারের আসরে অন্তত সেমিফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের। 4 বছর পর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। 8 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে 16 জনের দল দিয়েছে আর্চারি ফেডারেশন। রোমান সানা, দিয়া সিদ্দিকিরা প্রবাসী জীবন বেছে নেয়। আলিফ, সাগর, শিমু বন্যাদের কাঁধে থাকছে পদক এনে দেওয়ার দায়িত্ব। স্ট্যান্ডার্ড অলমোস্ট সমান। সো আমি আমাদের ফেডারেশন অ্যাকচুয়ালি আমরা খুবই হ্যাপি যে এই সিচুয়েশনের জন্য। এই কারণে আমি বলতেছি যে আমাদের পারফরমেন্স এবার মাশাআল্লাহ ভালো। ইট ডিপেন্ডস অন দ্য ফাইনাল ডে। এবারের আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তে ভেন্যু সংকটে পড়তে হয় ফেডারেশনকে। শুরুতে জাতীয় স্টেডিয়াম ভেন্যু হিসেবে থাকলেও ফুটবলের ব্যস্ততার কারণে শেষ 2 দিনের ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে। এমন পরিস্থিতি ইমেজ সংকটের কারণ হলেও তার স্বাভাবিক করার চেষ্টা ফেডারেশন থেকে করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। মাঠটা আমরা এটা পেয়েছি আর কি আপাতত 12 তারিখ পর্যন্ত। এরপর আমাদের আর্মি স্টেডিয়ামে শিফট করতে হবে। সো সব মিলে আমরা একটা প্ল্যান করেছি আর কি। এনএসসি আমাদেরকে আউটার স্টেডিয়ামটা অ্যালট করেছে যে প্র্যাকটিস ফিল্ড হিসেবে ইউজ করার জন্য। আর্চারিতে অনেক উপরের দিকে উঠে গেছি, অর্গানাইজিং পয়েন্ট অফ ভিউ বলেন আর খেলাধুলা তো এটা আছেই। তো সেই ক্ষেত্রে উইল ট্রাই এটা যাতে কোনো নেগেটিভ ইফেক্ট না পড়ে আর কি। প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারী দেশগুলোর আর্চাররা অনুশীলন করবেন জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে। তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে ফেডারেশন। সিকিউরিটি ইস্যু যা আছে এটা আমাদের ফেডারেশন থেকে আমরা টেক কেয়ার করবো। এটা হচ্ছে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়। সেই মিটিং আমাদের সচিব মহোদয় ছিলেন। সচিব মহোদয়ের ইনস্ট্রাকশনে সবার সাথে আমাদের সাথে যোগাযোগ করেছে, যেমন ডিএমপি, এসবি, এনএসআই সবাই আমার সাথে কমিউনিকেট করেছে কবে কি লাগবে না লাগবে। দে আর হেল্পিং আ লট। এরই মধ্যে নিশ্চিত হয়েছে দলগুলোর আবাসন ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এবারের আসরে অন্তত সেমিফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশের। ওরা যে পারফরমেন্স সেটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ আমরা অ্যাটলিস্ট সেমিফাইনালের মধ্যে উঠবো, এবং ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর আস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এবার আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। আগামী 14 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ এশিয়ার 8টি দেশ অংশ নিতে চলেছে। এই টুর্নামেন্টে টেস্ট খেলুড়ে দেশগুলো তাদের এ দল পাঠাবে। অপরদিকে আইসিসি সহযোগী দেশগুলো তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। সম্প্রতি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশিত হলে দেখা যায় ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে এবং 16 নভেম্বর এই দুই দেশ মুখোমুখি হবে। সবশেষ এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত পাকিস্তান, যেখানে ফাইনাল সহ ভারতের বিরুদ্ধে খেলা 3টি ম্যাচের সবকটিতেই হেরেছে পাকিস্তান। উইকেট আরেকটা পড়েছে ক্যারিবিয়ানদের, 37 রানে 2 উইকেট। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।